হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। তো আমরা চলে এসেছি বগুড়াতে এবং বগুড়ার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্যবাহী জায়গা যেরকম খেরুয়া মসজিদ, মহাস্থানগড় এবং বেহুলার বাসরঘর সহ আরও অনেক জায়গায় আমরা ঘুরবো। তো চলুন শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি খেরুয়া বাজার। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি খেরুয়া মসজিদ এবং এটা অস্থির গাড়িতে উঠছি, দেখতে পাচ্ছেন। আমার সাথে আমার ফ্যান ফলোয়ার সবাই চলে আসছে। খেরুয়া মসজিদটি বগুড়া শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে শেরপুর শহরের একবারে ১ থেকে ১.৫ কিলোমিটার ভিতরে অবস্থিত। বলা হয়ে থাকে এটা হচ্ছে ১৫৮২ খ্রিস্টাব্দে, মানে একেবারে আজ থেকে ৪০০ বছর আগের তৈরি। মসজিদের উপরে ৩টি মিনার আছে এবং মানে হিস্টোরিক্যাল মসজিদগুলো সবগুলো মোটামুটি একই স্টাইলে করা, সেটার মধ্যে এটাও পড়েছে। মসজিদের মাঝখানের দরজার ২ পাশে ২টো শিলালিপি ছিল। একটি এখন আপাতত আছে এবং আরেকটি মিসিং, সেটা আসলে এখন করাচি জাদুঘরে রাখা আছে। এবং এখানে দেয়ালগুলোর যে ইটের পুরুত্ব দেখলে একবারে অবাক করার মতো। আপনি ফিজিক্যালি ওখানে না গিয়ে কখনোই বুঝতে পারবেন না যে সেটা আসলে কিরকম। তবে দুঃখের বিষয় এইটা যে মানে এই মসজিদটি কিন্তু অতটা পপুলার না। মানে সবাই জানে না এবং সরকার থেকে আসলে ওরকমভাবে তেমন কোনো এটাকে মানে সংস্কারও করা হয়নি। যার কারণে এর ভেতরের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং যারা পার্শ্ববর্তী এলাকার মানুষ ছিল ওরা আসলে নাম লিখে রাখছিল যে আসলে এখানে ভিজিটররা আসে কিনা। সো বলা হয়ে থাকে যে বাংলার ইতিহাসে ১৬ শতকের শেষে ১২ ভূঁইয়াদের কর্তৃক এই মোগল বিরোধী যে বিপ্লব হয়েছিল সেই সময় এটিকে শেরপুর মোর্চা হিসেবে আরকি গণ্য করা হতো এবং সেখানে শুধু ১২ ভূঁইয়া ছাড়াও আফগান যে বিদ্রোহীরা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে নেতা মাসুম খান এবং বিদ্রোহী দলেরা এখানে একটা অস্থায়ী মুসলিম সমাজ গড়ে তুলেছিলেন। এই কারণে আসলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং যেহেতু রাজনৈতিক সংকটকালে এই মসজিদ নির্মাণ করা হয়, যার কারণে মসজিদটি কিন্তু পারফেক্ট না। কিছু জায়গায় অযত্নের ছাপ আছে। আপনি যখন মসজিদের ভেতরে প্রবেশ করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে মসজিদ কতটা অযত্নে পড়ে আছে এবং আমি বগুড়ার যারা অবস্থান করে এবং পাশাপাশি যারা বগুড়ার ইয়াং জেনারেশন আছেন, তাদেরকে বলব যে এই মসজিদটাকে আরো বেশি প্রমোট করা যাতে সরকারের নজরে পড়ে এবং এটাকে সংস্কার করার জন্য তারা পদক্ষেপ নেয়। এবং মসজিদের চারপাশে আপনি ঘুরে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু পুরানো। মসজিদটির অবস্থান মেইন রোড থেকে ৫ থেকে ১০ মিনিটের রাস্তা। তো এটা আসলে অতটা পপুলার না বিধায় আপনার হয়তো Google ম্যাপে পারফেক্টলি দেখাবে না। বাট আপনি লোকালদের যদি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন। তো এখানে আপনি অটোরিকশা, বাইক বা ভ্যান যেকোনো যানবাহন দিয়েই আসতে পারবেন। তবে আসার আগে অবশ্যই আপনি Google ম্যাপটা দেখে আসবেন। কারণ এখানে যেহেতু রাস্তা সংস্কার কাজ চলছে, তাই কিছু জায়গায় একটু মানে অন্যরকম। ১ম এ আমরা ভেবেছিলাম যে আমাদের ৳৫ যে মসজিদটির ছবি সেইটা এটা। পরে দেখি না, এটা আসলে অন্য আরেকটা মসজিদ, সেটা রাজশাহীতে অবস্থিত। তো এটা ভুল হয়ে গিয়েছিল আমাদের। বাট মোটামুটি কিন্তু সেম স্ট্রাকচার, যার কারণে একটু কনফিউজ ছিলাম আমরা। সো এবার আসি বগুড়ার বিখ্যাত খাবার চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘর। মানে এইখানে আসার পর বুঝবেন যে আসলে বগুড়ার মানুষ কতটা কাবাব প্রিয়। আমরা যখন দোকানের ভিতরে প্রবেশ করছিলাম কোনো বসার জায়গা নেই এবং দোকানটা এত পরিমাণ বড়, তারপরে হচ্ছে কোনো বসার জায়গা ছিল না এবং এখানকার লোকজনগুলো লাগাতার কাজ করছিল। তো দেখতে পাচ্ছেন এখানে পুরা দোকান আরকি হাউসফুল। তো যেহেতু আমরা বসতে পারছিলাম না, সো আমাদের বাধ্য হয়ে পার্সেল নেওয়ার জন্য আরকি আমরা চেয়েছিলাম। খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল। যেহেতু এটা অনেক দিন ধরে এবং এগুলার দাম কিন্তু মোটামুটি রিজনেবল। আপনারা কিন্তু এখানে যদি আসেন ট্রাই করতে পারেন। খারাপ লাগবে না। বগুড়ায় আসলে আমার বড় ভাই জব করে, তো যার কারণে আসলে সেই আমাদের এগুলো বলে দিয়েছিল কোথায় যাওয়া লাগবে, না হলে এগুলো জানতামই না। তো এখন আমরা চলে আসলাম মহাস্থানগড়ে। এটা বগুড়া শহর থেকে মোটামুটি ২০ কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনি এখানে ইজিলি বাইক, বাস, সিএনজি যেকোনোভাবেই আসতে পারবেন।
মানে কোনো ধরনের প্রবলেম হবে না। তবে আমি সাজেস্ট করব যদি তাড়াতাড়ি আসতে চান সেক্ষেত্রে বাসে ১ম এ এসে মহাস্থানগড় নামবেন। এরপরে হচ্ছে এরকম ভ্যান টাইপের অটোগুলো নিবেন তাহলে তাড়াতাড়ি আসতে পারবেন। সো আমরা ১ম প্রবেশ করব জাদুঘরে, এরপরে মহাস্থানগড়ের ভিতরে ঢুকবো। তো জাদুঘরের প্রবেশ ফি মাত্র ৳২০, যেহেতু আমরা বাংলাদেশী নাগরিক। বিদেশীদের জন্য আবার একটু বেশি ৳২০০। এটা হচ্ছে যে 18 শতকের শেরপুরে প্রাপ্ত। এটা হচ্ছে তার দরজার ফ্রেম, খুবই প্রাচীন। 18 শতকের খুবই প্রাচীন একটা দরজার ফ্রেম। এটা হচ্ছে স্তম্ভ, এটা 10 থেকে 11 শতকের খুবই প্রাচীন একটা স্তম্ভ। তো আমরা এখন আছি জাদুঘরের সামনে। মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক যেই জাদুঘরটা আছে আমরা ওইটার সামনে এখন আছি। তো আমরা জাদুঘরে হয়তো ক্যামেরা এলাও না, তো আমরা ভিতরে গিয়ে দেখবো কি আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, একবারে মেইন রোড থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। তো আমরা হচ্ছে জাদুঘরে গেলাম, দেখলাম, বাট জাদুঘরটা অত বড় না এবং আহামরি অনেক কিছু নাই, বাট আছে কিছু জিনিস একবারে মানে ময়নামতি, পাহাড়পুর এইসব জায়গা থেকে কালেক্ট করে। বেশিরভাগ হচ্ছে যে 10 কি 11 12 শতকের মানে যেই এগুলো আছে ওইগুলো আর কি এখানে বেশিরভাগ। এখানে আসলে যেহেতু ভিতরে ক্যামেরা করা অ্যালাউ না, তো আমরা নিয়ম ভঙ্গ করি নাই। তো আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন যে কি আছে, হয়তো আপনাদেরকে আকৃষ্ট করতে পারে। ভালো, যারা নাকি হিস্টোরিক্যাল প্লেস হিস্টোরি পছন্দ করেন ওগুলা তাদের ভালো লাগবে। তো আমি এখন যাবো হচ্ছে গিয়ে মেইন জায়গাটা, মানে মেইন পার্ক যেটা মহাস্থানগড় বলে ওখানে, কারণ এটা 5টার পরে ক্লোজ হয়ে যায়। তো আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। ভালোই তো। কালো পাথরের ড্রেন, এই যে কালো পাথরের ড্রেন, 10ম ও 11 শতক। তো জাদুঘরের উল্টা দিকেই আছে গোবিন্দ ভিটা, এবং এটা আসলে অতটা বড় না। এখানে আসলে আপনার একটা ঘুরন দিয়ে গেলেই হবে, এখানে তেমন কোনো দেখার কিছুই নাই। তো আমরা একটু জাস্ট এসেছি যেহেতু একবার মতো দেখেই যাই। তো এটা ওই যে বেহুলার বাসর ঘর টাইপের একটা মানে জায়গা। সো বলে রাখি যে মহাস্থানগড়ে যে জাদুঘরটা ছিল এটা কিন্তু 5টার পরে ক্লোজ হয়ে যায়। তো আপনারা কাইন্ডলি আগে আগে আসবেন, এটা কোনোভাবে কিন্তু 5টার পরে ওপেন হবে না। তো গোবিন্দবিলা থেকে মাত্র ১ মিনিটের মধ্যে আপনি চলে আসবেন মহাস্থানগড় যেই মেইন জায়গাটা সেখানে, এবং এখানের প্রবেশ মূল্য ৳20। তো আপনি জাস্ট এখান থেকে সিম্পলি সিঁড়ি দিয়ে প্রবেশ করবেন। তো মহাস্থানে ঢোকার জন্য অনেকগুলো ওয়ে আছে। তবে এই জায়গাটায় কেন টিকিট নেয় আমি জানি না। কারণ বাকি যে জায়গাগুলো আছে ওখানে কিন্তু টিকিট লাগে না। তো এটা আসলে মহাস্থানগড়ের যে হিস্ট্রি সেটা আসলে অনেকেই জানেন। তো এটা আপনারা এটা আরো বেশি পরিমাণ এখান থেকে পড়ে নিতে পারেন। ওয়েলকাম মহাস্থানগড়।
হাঁটতে হাঁটতে শহীদ হয়ে যাব, তারপর আমাদের কেউ জামাতে পারবে না। এবারে হাঁটা। সো বগুড়ায় আমরা যেখানেই যাচ্ছিলাম না কেন, এখানে আমাদের কপোত-কপোতি বা প্রেমিক-প্রেমিকাদের আড্ডা বেশি দেখতে পাচ্ছি। তো এইসব জায়গায় আসলে হিস্টোরিক্যাল জায়গাগুলোতে মানে মানুষ হিস্ট্রি দেখার বদলে আমার মনে হয় যে প্রেম করতেই বেশি আসে। তো এখানে প্রচুর হাঁটা লাগে। তো যারা হচ্ছে আমার মতো একটু অলস, তারা আসলে বেশি সময় এখানে এনজয় করবেন না। বাট যারা হিস্ট্রি পছন্দ করেন বা হিস্ট্রি স্টুডেন্ট, তাদেরকে বলব যে একবার হলেও এই জায়গাগুলোতে ঘুরে আসতে। কারণ এখানে এত কিছু দেখার আছে যে আসলে অনেক সময় নিয়ে দেখতে হয়। কিছু নিয়ে আসছিল। মানে এটা খোঁড়ার পরে এগুলো তো আমরা মহাস্থানগড় থেকে এখন চলে যাব বেহুলার বাসর ঘরে। আর মহাস্থানগড় নামের অর্থ হচ্ছে পবিত্র দুর্গ। মানে এখানে চারপাশে একটা দুর্গ করে রাখা হয়েছে যাতে মানে সেফটির জন্য। যদিও এখনও অনেক হিস্ট্রি এখানে অজানা, এবং এখানে আসলে আরও পরিচর্যা দরকার। এখানে ম্যাক্সিমাম মানে কৃষিকাজ করা হচ্ছে এর মধ্যে। এটাকে মানে সংস্কার না করে এটাকে আরও বেশি অন্যরকম পর্যায়ে আছে। এবং টিকিটের প্রাইস অনুযায়ী এখানে আসলে দেখার মতো খুব বেশি কিছু নয়। মানে প্রথমবার আসলে একবার দেখা যাওয়া ভালো আর কি। তো এখন আমরা যাবো বেহুলার বাসা করে দেখি ওখানে কি আছে, তারপরে চলে যাবো আমরা হোটেল মমইনে। আদৌ কি বেহুলার বাসর ঘর কি আছে? এখন কি ফুলের তৈরি না লোহার তৈরি কি আছে জানি না, ও দেখি কি পাওয়া যায়। সো মহাস্থানগড় থেকে বেহুলার বাসর ঘরের দূরত্ব মোটামুটি ৫ থেকে ৭ কিলোমিটার। তো আপনি এখানে যে অটো ভ্যান বা বাইক বা যেকোনো যানবাহনে করে কিন্তু ইজিলি ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। তো বেহুলার বাসর ঘরে যাওয়ার জন্য যে রাস্তাগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে এবং একটা গ্রামের মধ্যে দিয়ে যাবেন। অন্যরকম একটা ফিলিংস কাজ করবে এবং এখানে প্রচুর মাটির ঘর দেখতে পাবেন আরকি। অনেকে এটাকে বলে যে বেহুলার বাসর ঘর। আসলে এটা লোকমুখে প্রচলিত। এটার সঠিক নামটা হচ্ছে গোকুল মেদ মন্দির। তো বেহুলার বাসরঘর নিয়ে তো সবাই আমরা মোটামুটি জানি যে তার স্বামীকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য সে আলাদা করে একটা, তো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, আমরা সবাই মোটামুটি জানি এটা। চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বেহুলার বাসর ঘরে। দেখতে পাচ্ছেন এখানে কোনো সাপটা আপাতত নাই, বাট চলেও আসতে পারে বলা যায় না, তাই সাপ আসার আগেই ঘুরে যান। এই যে এই পাখিটার কথা বলে এখান থেকে নামা যাবে, এই যে নামা। আস্তে আস্তে দাম। আস্তে সাবধানে।
এখন চলে যাচ্ছি, আমাদের বেহুলার বাসরঘর দেখা হয়ে গেছে। তো এখন থেকে আমরা মানে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মমইন। দেখি যদি সময় থাকে তাহলে ঘুরবো ওটা, আর না হলে আগামীকাল হয়তো কুয়াকাটা যাচ্ছি আমরা, দেখা যাক কি হয়। তো বেহুলার বাসর ঘরের সামনে এরকমটা পানের দোকান দেখতে পাবেন যে বিখ্যাত হয়ে গেছে অলরেডি, এবং এখানে আপনার অনেক উইয়ার্ড নামের পানের মানে পান পাবেন। এখানে বাড়ি পান দোকান নামটা, তো আপনারা ট্রাই করতে পারেন। বেহুলার বাসর ঘরে আসলে আপনারা এখানে অনেক ধরনের পান পেয়ে যাবেন। এখানকার যে নাম করা বিখ্যাত যে পানটা সেটা হচ্ছে যে প্রেম সোহাগী পান। এটার প্রাইসটা হচ্ছে 100 টাকা। এছাড়া আপনারা প্রেম সোহাগী পানের পাশাপাশি পেয়ে যাবেন বউ সোহাগী পান, স্বামী সোহাগী, হীরা সোহাগী। এটা হচ্ছে প্রেম সোহাগী পান। সাইজটা দেখতে পাচ্ছেন খুবই বড়, বিগ। তো আমি ট্রাই করি, এত বড়টা কি খেতে পারবো? পারবেন মানে এত বড় যাবে না তো। আসলে খুবই ভালো, খুবই মজাদার। প্রেম সোহাগী পান তার মানে একেবারে প্রেমেই ভরা। তো ট্রাই করতে পারেন আপনারা। আমি এখন খাবো প্রেম সোহাগী পান। এটা প্রাইস হচ্ছে 100 টাকা। সো ট্রাই করি, দেখি এটা স্বাদ কীরকম। তারপর প্রেম সোহাগী পান খাচ্ছি আর মোমোইন যাচ্ছি। তো মহাস্থানগড় থেকে ফিরে আমরা এখন মমইন পার্কে আসলাম। তো মমইনের দুইটা সেকশন, একটা হচ্ছে ওর মেইন যে হোটেল এটা, আরেকটা হচ্ছে জনসাধারণ সবার জন্য উন্মুক্ত মমইন পার্ক। সেখানে আপনারা অনেক ধরনের মানে রাইডস, তারপরে স্পিড বোট রাইডিং যেরকম, তারপরে আপনার বিভিন্ন খাবারের দোকান অনেক পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোট রাইডিংয়ের জন্য অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। যেহেতু স্পিড বোট লাইন আসলে আমার কাছে এতটা আহামরি লাগে না, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। এখানে তান্দুরি চাটা কিন্তু ভালোই ছিল, সে ট্রাই করতে পারেন। তো এখানকার আরও কিছু এক্সাইটিং মজাদার মানে রাইডদের মধ্যে একটা হচ্ছে যে মানে দোলনা। নিজে নিজেই করো, নিজে নিজে জোরেই করো। না রাখেছি না, রাখেছি মোবাইল বেশি জোরে দেবো না। তো আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে আনলিমিটেড দোলনা দেখতে পাচ্ছেন যে সেই লেভেলের বিনোদন। সামনে হচ্ছে বিশাল বড় একটা আর কি নদী করতোয়া, আর নিচে পিছনে হচ্ছে পার্ক। তো দেখা যাক কি অবস্থা। পারছে তাকাও তাকাও, এদিকে হাই দাও, হ্যাঁ ফাটিয়ে দাও। ওরে লুলা কই মারছস? হ্যাঁ 1 2 গিপে সুগা আরেকটা। আরে দুইটা। আরে আরেকটা করো, গিফট পাবি। এদিকে মারেন আরেকটা। গিফট পেলাম, এখন কারির পালা। দেখি গড়া ফাইতে পারো।
সোজা একটা এত সোজা তুই আমার মতোই তিনটা বানাইছিস এক কিলোটা দুইটা পড়ছে আমি শান্তনামূলক পুরস্কার কলাম নেই তো চকলেটে হ্যাঁ তুই শান্তনামূলক পুরস্কার পাইতেন এবার দেখ কই গিয়ে ঢুকছে লাস্ট তো মমইনের ভিতরে প্রবেশ না করেও আপনি মমইনের ভিতরে যে পরিবেশ দেখতে পাবেন, এখানে স্পিড বোট, তারপরে আরও অনেক কিছু আছে। তো আমরা চেষ্টা করবো ফিউচারে মমইন যেই মেইন হোটেলটা বা রিসোর্টটা ছিল সেখানে আমরা একদিন স্টে করব এবং ওখানে কী কী আছে এবং হেলিকপ্টার রাইড থেকে শুরু করে সব কিছু আপনাদের শেয়ার করব। সো আজকের দিনের মতো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। তবে নেক্সট দিন সকালে আমরা যাব হচ্ছে বগুড়ার কুখ্যাত ওয়ান্ডারল্যান্ড পার্কে, কারণ ওখানে নাকি শুনছি অশ্লীল কাজ কারবার হয়। সো দেখা যাক। হ্যালো, তো আমরা এখন আছি ওয়ান্ডার পার্ক বগুড়াতে, বাট এখানে আসলে তেমন দেখার কিছুই নাই, কারণ এখানে রাইড যেগুলো আছে সবগুলোই ভাঙ্গা, মানে এখন ওনারা সংস্কার করতেছে। অ্যান্ড মানে যারা প্রেমিক প্রেমিকা তাদের দেখা বেশি, শিশুদের পার্ক মানে শিশুদের পার্ক বা শিশুরা নাই আর কি। তো আপনারা এখানে না আসলেই ভালো হবে, সময় নষ্ট আর কিছুই না। সো বগুড়ার এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা হচ্ছে একেবারে বগুড়া শহরের ভিতরেই, শহীদ চান্দু স্টেডিয়াম এটার সাথে। তবে এখানের পার্কগুলো একেবারে অযত্নে পড়ে আছে, কোনো রাইডই চলে না। অ্যান্ড যে স্টাফগুলো তাদের অবস্থাও খারাপ। এখানে প্রেমিক প্রেমিকাদের মানে বিচরণ বেশি দেখা যায় এবং আমাদেরকে ভিডিও করতেও মানা করছিল এই লোকটা, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে কোনো হিস্ট্রিক্যাল প্লেস আসছে। সো আমি সাজেস্ট করব যে আপনারা যদি একদমই সময় পান তাহলে অন্য কোনো জায়গায় ঘুরে আসতে। এখানে আসলে তেমন কোনো কাজ হয়নি, সংস্কার করতেছে, মানে কাজগুলো করতেছে। ওরা বলতেছিল যে করোনার কারণে বন্ধ ছিল, যার কারণে সবগুলো রাইড ড্যামেজ হয়ে গেছে। তো এখানে না আসাই বেটার, শুধু টাকা নষ্ট আর সময় নষ্ট। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো বগুড়া জেলা নিয়ে আসলে তেমন অনেক বেশি ঘোরা হয়নি, বাট চেষ্টা করেছি আপনার সাথে তুলে ধরার যে কোথায় কোথায় যাওয়া যায়। তো নেক্সট টাইম আমরা আরও অনেক জেলায় যাব, অনেক জায়গায় ঘুরবো। আপনারাও চাইলে আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে আমরা আসলে কোন জেলায় ঘুরতে পারি। তো কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে আপনাদের জন্য, আপনারা জানাতে পারেন আপনার জেলায় কী কী বিখ্যাত সেটা জানাতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এই ভিডিওর পরেই আমরা কিন্তু কুয়াকাটা চলে গেছিলাম, সেই বগুড়া থেকে কুয়াকাটা, মানে মোটামুটি 12 ঘন্টার জার্নি। তো কুয়াকাটা যাওয়ার পরে আমরা ঝালকাঠি ছাড়াও আরও অনেক জেলায় গিয়েছিলাম। তো সবগুলো ভিডিও আসবে আস্তে আস্তে। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।